কি চলছিল? সংবিধান, পলিটি। সংবিধান, ভারতীয় সংবিধানের কোন কোথায় চলছিল? ভাগ 3। ভাগ 3তে কি লেখা ছিল? ভাগ 3 মৌলিক অধিকার। মৌলিক অধিকার, মৌলিক অধিকার কত থেকে? 12 থেকে 35 পর্যন্ত। আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত ছিল। 12 থেকে 35 পর্যন্ত ছিল কি? আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত ছিল কি? মৌলিক অধিকার নিয়ে। এই মৌলিক অধিকার যেগুলো আমাদের 12 থেকে 35 পর্যন্ত যেটা দেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 12তে কি দেওয়া হয়েছিল? মানে ভারতীয় ভাগ 3 মৌলিক অধিকার, মানে ভারতীয় যে মৌলিক অধিকার, আমাদের যে মৌলিক অধিকার আছে তার পরিভাষা দেওয়া হয়েছিল 12তে। কি দেওয়া হয়েছিল? পরিভাষা। বা আর্টিকেল নাম্বার 12তে কি দেওয়া হয়েছিল? পরিভাষা। পরিভাষা, পরিভাষা 12তে কি দেওয়া হয়েছিল? পরিভাষা। 13তে কি দেওয়া হয়েছিল? যদি সমস্ত কিছু আলপীকরণ, আলপীকরণ, যদি মৌলিক অধিকার অত্যাধিক আমরা প্রয়োগ করি সেটাকে ছেটে দেওয়ার ক্ষমতা সংবিধানেই আছে। 13 নম্বরে আমাদের কি বলা আছে? আলপীকরণ। 14তে কি বলা হয়েছে? না, 14তে কি বলা হয়েছে? আইনের চোখে সবাই সমান, আইনের দৃষ্টিতে সবাই সমান। আইনের সামনে সবাই সমান। আর্টিকেল নাম্বার 14 থেকে আর্টিকেল নাম্বার 15তে কি বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 15তে আগের দিনে কি হয়েছে? কি বলা হয়েছিল? না, জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ করা যাবে না। জাতি ধর্ম, জাতি ধর্ম বর্ণ, তারপরে জন্মস্থান, জন্মস্থানের উপর ভিত্তি করে ভেদাভেদ করা যাবে না। ভেদাভেদ করা যাবে না। 16 নম্বর কি বলা হয়েছিল? 16 নম্বর কি বলা হয়েছিল? না, লোক নিয়োগে সবার সমান অধিকার। লোক নিয়োগে মানে সরকারি চাকরিতে সবার সমান অধিকার। লোক নিয়োগে সমান অধিকার। লোক নিয়োগে সমান অধিকার। সমান অধিকার। লোক নিয়োগে সমান অধিকার। 17 নম্বরে কি বলা হয়েছিল? লোক নিয়োগে সমান অধিকার। 17 নম্বরে কি বলা হয়েছিল? অস্পৃশ্যতা, ছোঁয়াছুত চলবে না। অস্পৃশ্যতা। অস্পৃশ্যতা। 18 নম্বরে কি বলা হয়েছিল? উপাধির শেষ। উপাধির শেষ। উপাধির শেষ। 18 আর্টিকেল নাম্বার 18 কি বলা হয়েছিল? উপাধির শেষ। কাউকে ডাইনি বলে যদি উপাধি রাখি চলবে কি? চলবে না এগুলো। উপাধির শেষ। এরপরে 19 নাম্বার, আজকে আমরা পড়ব কি? 19 নাম্বার। এগুলো আগে আমাদের হয়েছিল, আজ আমরা পড়ব কি? আর্টিকেল নাম্বার 19। আজ আমরা পড়ব কি? আর্টিকেল নাম্বার 19। আর্টিকেল নাম্বার 19 আজ আমরা পড়ব কি? আর্টিকেল নাম্বার 19। এই আর্টিকেল নাম্বার 19কে সংবিধানের রিড বলা হয়, মেরুদণ্ড বলা হয়। সংবিধানের মেরুদণ্ড কাকে বলা হয়? না, আর্টিকেল নাম্বার 19কে। আর্টিকেল নাম্বার 19কে কি বলা হয়? সংবিধানের মেরুদণ্ড বলা হয়। সংবিধানের আর্টিকেল নাম্বার 19কে সংবিধানের মেরুদণ্ড বলা হয়। আর্টিকেল নাম্বার 19কে সংবিধানের মেরুদণ্ড বলা হয়। সংবিধানের মেরুদণ্ড বলা হয় কাকে? না, আর্টিকেল নাম্বার 19কে কি বলা হয়? সংবিধানের মেরুদণ্ড বলা হয়। ভারতীয় সংবিধানের মেরুদণ্ড কাকে বলা হয়? আর্টিকেল নাম্বার 19কে।
এখানে এই আর্টিকেল নাম্বার 19-এ শুধুমাত্র একটা পয়েন্ট না, একে একাধিক ভাগে ভাগ আছে, যেমন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7টা আছে। আর্টিকেল নাম্বার 19-এর 7টা এর আলাদা 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 পার্ট আছে। আর্টিকেল নাম্বার 19(1), 19(2), 19(3), 19(4), 19(5), 19(6), 19(7) এভাবেই হয়ে যাবে। তো এগুলো কি প্রথমে ফার্স্টে আমাদের কি বলা আছে না, অভিব্যক্তির স্বাধীনতা। অভিব্যক্তির স্বাধীনতা। অভিব্যক্তির স্বাধীনতা বলতে কি, আমরা কোনো, আমি চুপ থাকতে পারি, এটা হচ্ছে আমার অভিব্যক্তির স্বাধীনতা। আমি কোনো জায়গায় বিরোধ করতে পারি কোনো জায়গার, সেটাকে আমি অভিব্যক্তা। আমি কোনো জায়গার প্রতিবাদ করতে পারি, এটা হচ্ছে আমার অভিব্যক্তির স্বাধীনতা। এগুলো থাকলে আমি অভিব্যক্তির স্বাধীনতা আছে বলেই আমরা এগুলো করতে পারছি। এগুলো হচ্ছে কি অভিব্যক্তির স্বাধীনতা। আমি কোনো কিছু বলবো, অভিব্যক্তির স্বাধীনতা। আমার নিজস্ব মর্জি আছে, এটা হচ্ছে আমার অভিব্যক্তির স্বাধীনতা। আমার নিজের উপর সমস্ত কিছু যেগুলো স্বাধীনতা আছে, এগুলো হচ্ছে কি অভিব্যক্তির স্বাধীনতা। দ্বিতীয়ত কি, 2 নম্বরে কি বলা হয়েছে, 19(2)-এ সভা করার স্বাধীনতা। সভা করার স্বাধীনতা। সভা করার স্বাধীনতা আর্টিকেল নাম্বার 19-এর 2-এ বলা আছে কি সভা করার স্বাধীনতা। আমি যে কোনো জায়গায় কি সভা করতে পারি, সেটা নির্দিষ্ট রুলস আইন মেনে আমি সভা করতে পারি। তো কিছু লোককে নিয়ে কেউ যদি ভালো বক্তৃতা দিতে পারে, সে তার বক্তব্য তাদের মধ্যে তুলে ধরতে পারে, সেটা প্রকাশ করতে পারে, তাদেরখানে সে বক্তৃতা দিতে পারে সভা নিয়ে, কিন্তু কোনো অস্ত্র নিয়ে সভা করা না। তো এর জন্য কি, যদি সভা করার স্বাধীনতা আমি যেখানে ইচ্ছায় যে কোনো জায়গায় যে কোনো টাইমে করে দিলাম, মানে কি আলপিকরণ আর্টিকেল নাম্বার 13-তে আগেই আমি বলেছি তোমাদেরকে, এই 13-তে যেটা বলা হয়েছে, যদি আমরা আমাদের মৌলিক অধিকারের এক্সট্রা যদি প্রয়োগ করি, তাকে ছেঁটে দেওয়ার মতো ক্ষমতা এখানে দেওয়া আছে, ভারতীয় সংবিধানে দেওয়া আছে আর্টিকেল নাম্বার 13 অনুযায়ী। আর্টিকেল নাম্বার 13 অনুযায়ী তো সভা করার স্বাধীনতা আছে। 3 নম্বর আর্টিকেল নাম্বার 19(3)-এ কি বলা হয়েছে, সংগঠন, আমরা কতকগুলো কিছুজন লোককে নিয়ে একটা সংগঠন তৈরি করার স্বাধীনতা আছে। সংগঠন তৈরি করার স্বাধীনতা আছে। সংগঠন তৈরি করার স্বাধীনতা আছে। তৈরি করার স্বাধীনতা আছে। সংগঠন তৈরি করার স্বাধীনতা দিয়েছে কোথায় না, আর বিভিন্ন যে সংগঠন আছে, সংগঠিত রূপ, বিভিন্ন যে দল আছে, যে আমাদের দেশে যে বিভিন্ন দল আছে, এগুলো এক একটা সংগঠন তৈরি করেছে, বিভিন্ন এনজিও সংগঠন, বিভিন্ন জায়গায় যে তুমি কিছু জনকে নিয়ে একটা কি সংগঠন তৈরি করতে পারো, এই স্বাধীনতা আমাদেরকে দিয়েছে। 1 নম্বরে কি অভিব্যক্তির স্বাধীনতা, নিজের মত প্রকাশ করার সমস্ত কিছু স্বাধীনতা। দ্বিতীয়ত কি সভা করার, কোনো নিজের বক্তৃতা অন্য কাউকে অনেকজন লোককে নিয়ে এক জায়গায় তোমার বক্তৃতা দিয়ে সেটা দিতে পারো। এই যে ক্লাসরুম যেমন তোমাদেরকে নিয়ে যেটা বলা হচ্ছে, সেটা একটা সভা করার, যে আমার মৌলিক অধিকারের মধ্যেই পড়ছে, এটা হচ্ছে একটা সভা। তো সেরকম সভা করার স্বাধীনতা। সংগঠন তৈরি করার স্বাধীনতা, সংগঠন তৈরি করারও স্বাধীনতা আছে। 4 নম্বর কি আমাদের দেশের চারিদিকে ঘোরার স্বাধীনতা আছে। পুরো দেশ তুমি যেখানে যাও, জম্মু কাশ্মীর যাও, চেন্নাই যাও, মুম্বাই যাও, দিল্লি যাও, গুজরাট যাও, যেখানে যাবে চারিদিকে তোমার ঘোরার স্বাধীনতা আছে। মানে পুরো ভারতবর্ষ যে ঘুরবে, ভ্রমণের স্বাধীনতা। ভ্রমণের স্বাধীনতা। ভ্রমণের স্বাধীনতা। ভ্রমণের স্বাধীনতা, ভ্রমণ করার স্বাধীনতা আছে। পুরো দেশে আমি ভ্রমণ করতে চললাম, ভ্রমণ করার স্বাধীনতা আছে। 5 নম্বর কি ভ্রমণ তো আমি করতে পারি, তো এই ভ্রমণ করতে করতে কোনো জায়গা ভালো লেগে গেল, এই ভ্রমণ করতে করতে কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, ভালো লেগে সেখানে কি করতে হয়
না সেখানে কেউ যদি বলে এখানে ভ্রমণ করতে করতে আমি এখানে দিল্লি, চেন্নাই, গুজরাট, গোয়া, যে সেখানে কোথাও ভালো লেগেছে, সেখানে বাসস্থান করার স্বাধীনতা, পুরো ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় বাসস্থান করার স্বাধীনতা আছে, বসবাস করার স্বাধীনতা, বসবাস করার, বাসস্থান করার স্বাধীনতা। বাসস্থান, বসবাস করার স্বাধীনতা তো বাসস্থান করার স্বাধীনতা, বসবাস করার সেই জায়গায় আমি বসবাস করতে পারি, বাসস্থান করতে পারি পুরো ভারতবর্ষে, তো এই স্বাধীনতা দিয়েছে আমাদের। 6 নম্বরে 19 আর্টিকেল নাম্বার 19(6) কি বলা হয়েছে না আমরা তো বসস্থান এখানে বসবাস করতে পারি, তো সেই জায়গায় কি সেখানে এরপরে কতদিন বসবাস করবে রেন্ট নিয়ে আর করে, সেখানে সম্পত্তি কেনার স্বাধীনতা, সম্পত্তি কেনার স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা পুরো ভারতবর্ষের মধ্যে যেখানে যাব সেখানে আমি সম্পত্তি ভারতবর্ষের যে কোনো জায়গায় সম্পত্তি কিনতে পারি। এরপরে যেমন ছিল জম্মু কাশ্মীর 370 ধারা যখন ছিল তখন সেই ক্ষেত্রে কি বলেছিল, জম্মু কাশ্মীরে আমরা ভারতীয়রা সম্পত্তি কিনতে পারবো না। পরবর্তীকালে 370 ধারা যখন হাটিয়ে দিয়েছে তারপরে আমরা জম্মু কাশ্মীরে সম্পত্তি কিনতে পারবো। এটাও আমাদের সম্পত্তি কেনার স্বাধীনতার মধ্যেই পড়ছে, সম্পত্তি কেনার স্বাধীনতার মধ্যেই পড়ছে। এরপরে আর্টিকেল নাম্বার 19 সাথে কি বলা হয়েছে, সম্পত্তি যখনই কেনা হয়ে গেল তো সেই সম্পত্তি কেনার পর সেই জায়গায় বাসস্থান, ঘর বাড়ি করলে সে বাড়ির নিচে একটা ব্যবসা করা কিংবা দোকান করা, যে কোনো কিছু বিজনেস করার স্বাধীনতা, পুরো ভারতবর্ষ জুড়ে ব্যবসা করার স্বাধীনতা, ব্যবসা করার স্বাধীনতা, ব্যবসা করার স্বাধীনতা, ব্যবসা করার একটা স্বাধীনতা পাবে। তো এই আর্টিকেল নাম্বার 19 একে কি বলা হয়েছে, আমাদের যে অভিব্যক্তি, এই অভিব্যক্তির স্বাধীনতা, তারপরে যে কোনো জায়গায় আমরা সভা করতে পারি। 19(2) কি বলা হয়েছে, সভা করার স্বাধীনতা। 19(3) কি বলা হয়েছে, সংগঠন করার স্বাধীনতা। 19(4) কি বলা হয়েছে, চারিদিকে আমাদের ভারতবর্ষের ভ্রমণ করার স্বাধীনতা, ভারতবর্ষের চারিদিকে আমাদের ভ্রমণ করার স্বাধীনতা। 19(5) ভ্রমণ করতে করতে যদি তুমি কোনো জায়গায় ভালো লেগে যায় সেখানে বসবাস করার স্বাধীনতা, আর্টিকেল নাম্বার 19(5)। 19(6) বসবাস করতে করতে সেই জায়গায় কি বলা হয়েছে, সম্পত্তি কেনার স্বাধীনতা। 19(7) সম্পত্তি কেনার পর কি করবে না ব্যবসা করার স্বাধীনতা। 19(7) কি ব্যবসা করার স্বাধীনতা। তো আর্টিকেল নাম্বার 19কে কি বলা হয়, সংবিধানের রিড বলা হয়, মেরুদণ্ড বলা হয়, খুবই ইম্পর্ট্যান্ট। এই আর্টিকেল নাম্বার 19 শুধু একটা পয়েন্ট কি এর 19(1), 19(2), 19(3), 19(4), 19(5), 19(6), 19(7), এটা হলো আর্টিকেল নাম্বার 19। আর এই আর্টিকেল নাম্বার 19 খুবই ইম্পর্টেন্ট, এটাকে যদি হাটিয়ে দেয় পুরো সমস্ত কিছু মানে সব কিছু সংবিধানটারই কোনো রইল না, আর পুরো সংবিধানটাই চলে গেল। এখানে ধরো তুমি তোমার কোনো বিরোধ করার তুমি সেখানে কোনো স্বাধীনতা পাবে না, বিরোধ করতে গেলে তোমাকে মেরে দেবে। তো দ্বিতীয়ত কি, সভা করে কোনো জায়গায় তুমি সভা করতে পারবে না, তোমার বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেবে। এটা কি অভিব্যক্তির স্বাধীনতা যদি কেড়ে নেয়, বাক স্বাধীনতা, তুমি কিছুই বলতে পারবে না কাউকে। দ্বিতীয়ত কি, ভ্রমণ করার কোনো জায়গায় তুমি কোনো জায়গায় সরকারের ইচ্ছা বিনা তুমি যেতে পারবে না, ভ্রমণ করো সব কিছু তোমার কেড়ে নেবে। আলপীকরণের মাধ্যমে এটা কিছু সময়ের জন্য নেয়, ঠিক আছে, যেমন লকডাউন পিরিয়ডে সেগুলো ভালোর জন্য দেশের, এই পুরো আলপীকরণের মাধ্যমে কি করে রাষ্ট্রপতি যেমন 6 মাসের জন্য, কিছু দিনের জন্য অস্থায়ীভাবে তুলতে পারে, সংসদ পার্মানেন্টলি তুলে দিতে পারে। তো এটাকে আলপীকরণের মাধ্যমে এটাও দেওয়া আছে। কিন্তু যখন লকডাউন হয়েছিল তখন কিন্তু এটা তুমি যে কোনো জায়গায় যে কোনো ইচ্ছা যেতে পারবে না, গেলে পুলিশের মার। কিন্তু অনেক কাজ করেছিল তখন করোনা, নাহলে আজকে প্রচুর পরিমাণে প্রচুর মানুষ মারা যেত, ছড়িয়ে যেত, এখনও পর্যন্ত ইন্ডিয়া থেকে করোনা শেষ হতো না। তখন সেই টাইমে প্রচুর পরিমাণে পুলিশ স্বাস্থ্যকর্মী কাজ করেছিল বলে তখন করোনাকে এত তাড়াতাড়ি আমাদের শেষ করা গিয়েছে। তো এটা হলো কি আর্টিকেল নাম্বার 19, একে সংবিধানের রিড বলা হয় অথবা মেরুদণ্ড বলা হয়।
এরপরে 20, 21 পর নেক্সট ক্লাসে আমি করাবো। 20 পর চলে যাব। আজ এই পর্যন্তই থাক।